শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেল প্রচেষ্টার রেবায় আবারও স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নিজের লেখা একটি গল্প, ট্রেন যাত্রী। রোজকার দিনে ট্রেন জার্নির কিছু অভিজ্ঞতা গল্পের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। গল্পটি শুনে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। আর আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন বন্ধুরা, তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন, ট্রেন যাত্রী। ট্রেনে বসে আছি, পাশে সিটে বসে একটি ছেলে আর একটি মেয়ে। দেখে মনে হচ্ছে নিউলি ম্যারিড কাপল। কত গল্প করছে রে বাবা, বিরক্ত লাগছে। কি সব বোকা বোকা সব কথা। ধুর, সেই কবে থেকে বুদ্ধদেব গুহর লবঙ্গির জঙ্গলেটা শেষ করার চেষ্টা করছি, কিছুতেই আর সময় করে উঠতে পারছি না। ভাবলাম ট্রেনে অনেকটা টাইম পাবো, গল্পটা শেষ হবে, কিন্তু এদের এই গল্পের বহরে আর আমার গল্পটা শেষ হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এবার আসি আসল কথায়। আমি কে, কোথায় যাচ্ছি কিছুই না বলে আমি হঠাৎ করে এসে কোনো এক অপরিচিত কাপলের বদনাম করছি, এটাই ভাবছেন তো? প্রথমেই বলি, আমি কিন্তু বদনাম করছি না, শুধু নিজের বিরক্তিটা প্রকাশ করছি মাত্র। আপনাদের মধ্যে আবার কেউ কেউ বলবেন, কি নকশা রে বাবা, তাহলে কি লোকে গল্প করবে না? না, তা কেন? যাই হোক, একে একে আপনাদের সব কথার উত্তর দিচ্ছি। আমি সুলগ্না সেন, বাড়ি শোভাবাজার এলাকায়। থুরি, বাড়ি ছিল, এখন বিয়ে হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। না না, নতুন বিয়ে নয়, এই 11 মাস হলো। এই সামনের ডিসেম্বরে 1 বছর কমপ্লিট হবে। আসলে বিয়ের পর থেকেই বাড়িতেই, বাইরে খুব একটা বেরোই না, তাই ভুলেই গেছি যে আমি এত দূরে থাকি। আমার শ্বশুর মশাই ভীষণ সেকেলে চিন্তাভাবনার মানুষ। উনি বাড়ির মেয়ে বউদের খুব একটা বেরোনো পছন্দ করেন না, তবে পোশাক পরিচ্ছদে আমাকে স্বাধীনতা দেন। অষ্টমঙ্গলা থেকে ফিরে এসে এক সন্ধেবেলা বাবাকে চা দিতে যাওয়ার সময় পায়ে শাড়ি আটকে সিঁড়ি থেকে পড়ে যাই। খুব একটা বেশি ব্যথা পাইনি, তবে সেই পড়ে যাওয়াটাতে কাজ হয়েছে মারাত্মক। সেই দিনই বাবা মাকে ডেকে বললেন, বৌমার যা পছন্দ, যেটাতে ও কমফোর্টেবল, ওকে সেই পোশাকই কিনে দিও। বৌমা আমার এ বাড়িতে যেন নিজের বাড়ির মতোই ফিল করে। সত্যি, আমার বাবাই বটে আমাকে, তোমার যেটা ভালো লাগে সেটাই বলবে, কোনো অসুবিধে করার দরকার নেই, আমি তো আছি। আমার কাছে এত লজ্জা পাওয়ার কি হলো? তোমার কোনো উফ, আবার এদের রোম্যান্স চালু হলো। আরে রোম্যান্স তো একটু রেখে রেখে করার জিনিস, এটাকে এত পাবলিক করার কি আছে? মাত্র কয়েক মাসের বিবাহিত জীবনেই আমি কেমন যেন বুড়িয়ে গেছি। টেকনিক্যালি আমার তো এই রোম্যান্স ভালো লাগার কথা, কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। ঝাল মুড়ি, মশলা মুড়ি, মশলা মাখা মুড়ি। বর্ধমান স্টেশনে ট্রেন ঢোকার সাথে সাথে কর্কশ কিন্তু সরু গলার এক হকারের চিৎকার শোনা গেল, দাদা দুটো মুড়ি মাখুন তো, একটাতে ঝালটা বেশি হবে আর একটাতে লেবু হবে না। ওপর থেকে এক যাত্রীর আবদার। একটা মুড়ির ঠোঙা নিচে বসে থাকা তার স্ত্রীকে দিতে বলে অপরটা নিজে নিয়ে নিল। নিশ্চয়ই ভাবছেন কি করে বুঝলাম ওটা ওনার স্ত্রী। আরে ভদ্রলোক যেটা ঝাল বেশি সেটা ওই ভদ্রমহিলাকে দিতে বললেন, তাতেই বুঝলাম। স্ত্রী ছাড়া একজন পুরুষের জীবনে থাকা আর কোনো মহিলা ঝাল বেশি খায় কি না সেটা কোনো পুরুষ মনে রাখে বলে আমার তো মনে হয় না। আরো বেশ কিছু পাবলিককে মুড়ি বিক্রি করে মুড়িওয়ালা সামনের দিকে এগোতে শুরু করলো। বাদাম, ডাল মুট, মুগ ডাল ভাজা বলতে বলতে এগিয়ে এলো 1 বছর 50-এর ভদ্রলোক। আরে বাস, কি টিপটপ করে ড্রেস করেছে ভদ্রলোক, পায়ে বুট, গায়ে বেশ ভালো মানের একটা গেঞ্জি, তাও ইন করে পরা, আর গলার আওয়াজেও বেশ গাম্ভীর্য আছে। দাদা একটা বাদাম, বলে 10 টাকা এগিয়ে দিলাম ওনার দিকে। কেটে দেবো?
হ্যাঁ দিন। বাদামটা হাতে নিয়ে আরও বাকি হকারদের দিকে কর্ণপাত না করার চেষ্টা করলাম, আর আমি আবার মনোনিবেশ করলাম আমার গল্পে। লবঙ্গীকে যখনই শয়তান রেঞ্জারটা ধরে নিয়ে গেল, অমনি লবঙ্গী থেকে আমাকে মন সরাতে হলো এক নাদুস নুদুস চেহারার ভদ্রমহিলার দিকে। গোল গাল, সামান্য শ্যামলা গড়ন, বছর 50-এর এক ভদ্রমহিলা উচ্চস্বরে চেঁচাচ্ছে আর লোকজনকে ভুলভাল প্রশ্ন করছে। দাদা, এটা ব্যান্ডেল যাবে তো? কতক্ষণ সময় লাগবে? ব্যান্ডেলে দাঁড়াবে তো ট্রেনটা? যাদের যাদের থেকে উত্তর আসা সেগুলো এলে পরে মহিলা একটু নিশ্চিন্ত হতে চেষ্টা করলো বলে আমার মনে হলো। কিন্তু কিছুক্ষণ বাদেই আমাকে ভুল প্রমাণ করে উনি বসার জায়গা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। 4 জনা সিটে মধ্যমমানের চেহারার 5 জন বসতে পারে। ভদ্রমহিলা সেই রকমই ভেবে আমার সামনের সিটের দিকে এগিয়ে একদম শেষের এক গোবেচারা স্বভাবের ভদ্রলোককে বলল, দাদা একটু চেপে বসলে আর একজন হয়ে যাবে না, দেখুন না একটু। ভদ্রলোক আর কি বা বলবেন, একে তো মহিলা, তার ওপর এরকম মিষ্টি করে বললে একজন পুরুষের আর কি বা বলার থাকে। বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যাই হোক, ভদ্রমহিলা বসার কিছুক্ষণ পর সেই দয়াবান লোকটিকে দেখা গেল নিতম্বের অর্ধাংশ সিটে ঠেকানো আর বাকি অর্ধাংশ সিটের বাইরে ঝুলছে, এবং মাঝে মাঝে সেটি ট্রেনের বাকি লোকেদের সাথে ধাক্কাও খাচ্ছে। আমার লোকটিকে দেখে একটু মায়া হলো। আহারে, বেচারা উপকার করতে গিয়ে নিজেরই বেহাল অবস্থা করে ফেললো। যাই হোক, এইসব পারিপার্শ্বিক অবস্থা থেকে নিজের দৃষ্টি সরিয়ে যখন সবেমাত্র নিজের হাতে ধরে থাকা লবঙ্গীর জীবনের ব্যর্থ প্রেমের পাতা উল্টাবো, ঠিক তক্ষুনি সেই মহিলার চিৎকার, আরে ঝিন্টি, এই ঝিন্টি, এইদিকে আয়, টিফিনটা নিয়ে যা। একটা গোলগাল চেহারার মেয়ে গায়ে লাল ফ্রক স্টাইলের কুর্তি পরা এগিয়ে এলো। ঝিন্টিকে দেখে বুঝতে একটু অসুবিধে হচ্ছে না যে ও ওর মায়েরই মেয়ে। ঝিন্টির মুখ দেখে মনে হলো ও একটু অপ্রস্তুত ওর মায়ের চিৎকারে। বলো, বলে একটু কঠোর হলো মেয়েটি। কি রে, তুই টিফিনটা খা। মা, আমি একটু পরে খাচ্ছি। আর কত পরে খাবি? এক্ষুনি খা। আচ্ছা দাও। মনে হলো মেয়েটি তর্ক এড়ানোর জন্য মায়ের কথায় রাজি হয়ে গেল। ঝিন্টির মা একটা ব্যাগ ওপর থেকে নামিয়ে তার মধ্যে থাকা হটপট থেকে 2টো পরোটা আর আরেকটি বাটি থেকে ডিমের কারি একটি শোলার বাটিতে করে মেয়েটিকে দিল। একই রকমের আরেকটি বাটিও রেডি করে দিল মেয়েটির বাবার জন্য। মেয়েটি শান্তভাবে 2 হাতে 2টি বাটি নিয়ে আবার স্বস্থানে ফিরে গেল। ঝিন্টির মাও টুক করে নিজের খাবারটা সেরে নিল। ঝিন্টির মাকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন কোনো এক ছুটির দিনে চিড়িয়াখানা বা জাদুঘর ঘুরতে যেতাম, তখন মা ঠিক এরকম ভাবেই পরোটা, ডিমের কারি আর মিষ্টি নিয়ে যেত। মিষ্টি মিষ্টি ছেলেবেলাটা খুব তাড়াতাড়ি কেটে গেল। ব্যান্ডেল স্টেশনে ট্রেন পৌঁছতেই ঝিন্টির ফ্যামিলি ব্যাগপত্র নিয়ে নেমে পড়ল, আর সেই বেচারা লোকটি এবার একটু ভালোভাবে বুঝতে পারল। যাক বাবা, শান্তি, এবার আমি একটু শান্তিতে বইটা শেষ করব। মনে মনে যখনই এটা ভাবলাম, সিঙ্গাড়া, গরম সিঙ্গাড়া, 3টে 20-তে পেয়ে যান খাস্তা সিঙ্গাড়া, বলে চেঁচাতে চেঁচাতে সিঙ্গাড়াওয়ালা উঠল। মনটা ছুটে গেল সিঙ্গাড়ার ঝুড়িতে। দাদা, এদিকে 2টো দিন তো। 3টে নিয়ে নিন দিদি, 3টে 20। আচ্ছা দিন, বলে নিজের ওয়ালেটটাতে হাত দিয়ে দেখি সব 500 নোট। যা বাবা, একটু ভয় ভয় জিজ্ঞেস করলাম, দাদা 500 খুচরো হবে? আমার কাছে একদম খুচরো নেই। লোকটা আমার জন্য প্যাক করা সিঙ্গারাটা অন্য কাউকে দিয়ে বলল, কি যে বলেন দিদি, ধুর, কাজের টাইমে যত সব, বলে অন্য কাউকে সিঙ্গারাটা দিতে শুরু করলো। সিঙ্গারাটা না পেয়ে মনটা আমার সত্যিই খুব খারাপ হয়ে গেল। দিদিভাই, আমার কাছে খুচরো হবে, আপনি চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার উল্টো দিকের সিটে বসা এক ভদ্রলোক বললেন। বোধহয় আমার মনের দুঃখটা মুখে ফুটে উঠেছিল। এই কারণেই বোধ করি মুখকে মনের আয়না বলা হয়। একগাল হেসে বললাম, হলে তো ভালোই হয়, কিন্তু আপনার অসুবিধে হবে না তো? আরে না না, আমার কাছে পর্যাপ্ত আছে। ডেকে নিন, না হলে এবার আপনাকে সত্যিই মন খারাপ করতে হবে। আবারও হালকা হাসি দিয়ে সিঙ্গারাকে ডেকে নিলাম। সিঙ্গারা নিয়ে আস্তে আস্তে আমাদের টাকা খুচরো করা হয়ে গেছে।
একটা 50 টাকার নোট দিয়ে 30 টাকা ফেরত নিয়ে ব্যাগে রেখেই সিঙ্গারাতে মনোনিবেশ করলাম। ভদ্রলোকের দিকে ঠোঙাটা বাড়িয়ে দিয়ে বললাম, দাদা আপনি একটা নিন। ভদ্রলোক বললেন, আমি খাবো না, আপনি এনজয় করুন। আপনি নিলে আমার খুব ভালো লাগবে, আর তাছাড়া আমি এতগুলো খেতেও পারবো না, বলে কাগজের ঠোঙাটা এগিয়ে দিলাম। ভদ্রলোক তার ছোট্ট লেদারের সাইড ব্যাগ থেকে স্যানিটাইজারটা বার করে একটু নিজের হাতে নিলেন, তারপর আমার দিকে এগিয়ে দিলেন। অগত্যা আমাকে হাত বাড়িয়ে নিতে হলো। আমার আবার খাবার সামনে পেলে ওসব মনে টনে থাকে না। কোভিডের সময় কিছুদিন এসব মেনটেন করেছিলাম, তবে ওই পর্যন্তই। যদিও ভাত খাওয়ার আগে এবং পরে আমি হাতে সাবান দিই বরাবর। তারপর সিঙ্গারা খেতে খেতে আমি কথা শুরু করলাম, এরকম সিঙ্গারা আপনি এই দিকটাতেই পাবেন, ভেতরে শুধু আলু সেদ্ধ আর নামমাত্র মশলা। কথা শেষ করেই হালকা হাসলাম। ভদ্রলোক বললেন, আমাদের বাড়ির ঠিক পাশেই ঘোষ মহাশয় নামে একটা ছোট্ট মিষ্টির দোকান আছে। আহা, কি অপূর্ব সিঙ্গারা বানায়! মটর, ছোলা, বাদাম দিয়ে আলুর পুর এত সুন্দর বানায় যে একবার খাবে মুখে লেগে থাকবে। আমরা ছুটির দিনে বাড়িতে থাকলে সন্ধেবেলায় ঘোষ মহাশয়ের সিঙ্গারা সহযোগে মুড়ি খাই। মুড়িটা অবশ্য আমিই মাখি, গিন্নিকে হাতও দিতে দিই না। বলেই সবাই বলে আমার মুড়ি মাখা নাকি মন ভালো করে দেয়। বলেই ভদ্রলোক সিঙ্গারাতে একটা কামড় বসালেন। ভদ্রলোকটির কথা বলার ধরনে আশপাশের লোকজনও একটু হেসে ফেলল। দ্রুত গতিতে ট্রেন চলছে। বাইরে তাকিয়ে দেখলাম ট্রেন শ্রীরামপুর স্টেশন ক্রস করলো। ব্যান্ডেল স্টেশনের পর যেহেতু ট্রেন আবার হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়াবে, তাই এই সময়টাতে হকারের উৎপাত থাকে না। হাতের লবঙ্গিকে ব্যাগে ভরে রাখলাম। বুঝলাম এখন পড়ার চেষ্টা বৃথা, একটু পরেই পৌঁছে যাব। লক্ষ্য করে দেখলাম বিগত 7 ঘন্টার যাত্রাপথে মাত্র 5 পৃষ্ঠা আমি পড়তে পেরেছি। কিন্তু এবার আর খারাপ লাগলো না। ভদ্রলোকটির সঙ্গে গল্পটা বেশ জমে উঠেছিল। ফেরার দিন না হয় আবার একবার চেষ্টা করব লবঙ্গীর জীবনে এন্ট্রি নিতে। রূপকথার এক লবঙ্গী যার হয়তো কোনো বাস্তবতা নেই, যা লেখকের একান্তই কল্পনাপ্রসূত। তার জীবনে কি ঘটে চলেছে সেটা জানতে আমি আগ্রহী। অথচ আমার চারপাশে কত রকমের মানুষ নিত্য দিন আসছে, তাদের নিয়ে আমি একটু আগ্রহ প্রকাশ করছি না। দ্রুত গতিতে বয়ে চলা ট্রেনের বাইরের দিকে তাকিয়ে মনে হলো, ইস, কত কিছু মিস করে গেলাম। এই যে ট্রেন চলছে, তার হুইসেল, প্রত্যেকটা স্টেশনে নতুন মানুষের আগমন, তাদের কত রকমের পোশাক, তাদের বিভিন্ন রকমের আচরণ, কত রকমের হকার, এতক্ষণ এগুলোর জন্যই বিরক্তি অনুভূত হচ্ছিল। আর এখন মনে হচ্ছে কিছুক্ষণ পরে তো আর এগুলো দেখতে পাবো না। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে বিশেষ বেরোনো হয় না। কতদিন বাদে এইসব দেখার সুযোগ হলো। আমার সামনের ভদ্রলোকটি লাগেজ নামাতে ব্যস্ত হয়ে পড়লেন। বাকি সবাইও ব্যস্ত তাদের ব্যাগপত্র গোছাতে। একমাত্র আমি চুপচাপ বসে আছি। ট্রেন লিলুয়া ক্রস করে গেল। ফোনটা বেজে উঠল। বাপ্পাদিত্য ফোন করেছে। ফোনটা ধরলাম। কি গো, ঘুমিয়ে পড়েছিলে নাকি? আমি অ্যাপে দেখলাম ট্রেন হাওড়া ঢুকছে। ট্রেন তো একেবারে অন টাইম। শোনো, তাড়াহুড়ো করার দরকার নেই, সবাই নেমে যাক, তারপর তুমি নেমো। আর ব্যাগ নিয়ে যেতে না পারলে একটা কুলি ডেকে নিও। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই, হ্যালো, আমি উত্তর দিলাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। শোনো, বলে আবার শুরু করলো বাপ্পাদিত্য। রনি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, তুমি ওকে ফোন করে জেনে নিও ও এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়ে আছে। ওকে, বলে কথা শেষ করলাম। হাওড়া স্টেশনে ট্রেন ঢুকছে। আমার সামনের ভদ্রলোক হেসে বললেন, আসছি, আবার দেখা হবে। আমিও হালকা হেসে বললাম, নিশ্চয়ই। আমিও জানি, আর ওই ভদ্রলোকটিও জানেন, আর আমাদের কোনোদিন দেখা হবে না। দেখা হওয়ার প্রয়োজনও নেই, তাও আমরা এই সমস্ত স্বাভাবিক কথাগুলো বলেই থাকি। স্টেশনে নেমে অনেক ভিড়ের মধ্যে আমিও হারিয়ে গেলাম। ভালো লাগলো অনেক ভিড়ের মাঝে সাধারণের মতো হারিয়ে যেতে। আমিও সাধারণ, তাই ভালো মন্দ যেটাই আমার সাথে ঘটে সেগুলোও সাধারণের মতোই। দূরে দাঁড়িয়ে রয়েছে আমার ভাই রনি। তখনও আমাকে দেখেনি। আমি হাত বাড়িয়ে ওর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম, আর ওর সাথে আমার
এক্স নিজের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। এখানেই শেষ করলাম আমার ট্রেন জার্নির অভিজ্ঞতার গল্পটি। ব্যাস বন্ধুরা, শেষ হলো আমার আজকের নিবেদন, আমার লেখা অনুগল্প ট্রেন যাত্রী। বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন একটি নতুন গল্প নিয়ে।